বোঝানোর চেষ্টা করছেন উনি। এতদিন তোমাদের মসজিদে বস্তি বাড়িতে ছিলাম, সেখানে যখন কোনো অসুবিধা হয়নি, ইনশাল্লাহ এখানেও মানিয়ে নিব। অহেতুক চিন্তা করতে হবে না। বড় ভাইয়ের দিকে অপলক তাকিয়ে কথাটি বলল উক্তি। জাওয়াদ আস্তে করে দৃষ্টি হটিয়ে নিল। বোন জেনে বুঝে লজ্জায় ফেলছে তাকে। কায়সার সাহেব অনুতপ্ত, ওনার চেহারায় তা প্রবলভাবে দৃশ্যমান। উনি মেয়ের নিকটে এলেন, ওর হাতটি ধরে আকুল স্বরে বললেন, এই বাবাকে কি একটুও ক্ষমা করা যায় না মা? আজ এখানে এতগুলো মানুষের সামনে আমি স্বীকার করছি, এতকাল আমি ভুলছিলাম, অবুঝের মতো দিনের পর দিন তোমার সাথে অন্যায় করেছি। আজ আজ ক্ষমা ভিক্ষা চাইছি মা। মা, আমাকে একটু ক্ষমা করো, একটুখানি। বয়স্ক মানুষটির কণ্ঠে আকুলতা। ওনার ভেজা অক্ষিপুট উপস্থিত মানুষগুলোর হৃদয় ছুঁয়ে গেল। উক্তি আবেগী হয়ে পড়ছে। এখানে আর একদণ্ড থাকা অসম্ভব, অনুচিত। নিজেকে কোনো মতে সামলাতে শাশুড়ি মায়ের কাছে এলো সে। সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় শুধালো, মা, আপনার ছেলে কোথায় গিয়েছে? কিছু বলে গিয়েছে? এখনো ফিরলেন না উনি? সময় গড়াতে লাগলো। উক্তি নিজের মতো রয়েছে পরিবারের সঙ্গে, অর্থাৎ শ্বশুরবাড়ির মানুষগুলোর সঙ্গে। আর কায়সার সাহেব শ্রেণীকক্ষের এক জানালা বরাবর দাঁড়িয়ে উনি। ওনার দৃষ্টি নিবদ্ধ বাহিরে, বিস্তীর্ণ ভেজা মাঠে। ঝড়ের শেষে শান্ত হয়েছে পরিবেশ, তবে ওনার মনে চলমান ঝড় থামবে কখন, কোথায়, কি করে? যদি অনুতাপ ভীষণ গভীর সহ্য করা দেয়, যদি ভীষণ ঘৃণায় এ দেহমন আপনি ছেয়ে যায়, যদি অনুতাপের কঠিন আগুনে পুড়ছে সারাটা দিন, যদি মনোকষ্টে এ জীবন প্রদীপ জ্বলিতেছে হয়ে ক্ষীণ, যদি দুফোঁটা সুখের আশায় সারা রাত ঘুমহীন, যদি এক মুঠো সুখের আশায় হতাশ সারাদিন, যদি ঘৃণার তোড়ে বালিশ ভেজে চোখের অশ্রু ধারায়, যদি নিজের প্রতি ঘৃণার পাহাড় আকাশ জমিন ছাড়ায়, যদি ঘৃণ্য কাজ করিয়া নিজে ঘৃণাতে ভাসো, যদি বুকের কষ্ট আড়াল করে মধুর হাসি হাসো, তবে কিছু না, শুধু ক্ষমা চাইবে জোর হাতে। পাহাড় সমান ঘৃণার কাজ করিয়াছ যাহার সাথে, যাও ক্ষমা চাও, নিজের ভুল শুটে নাও চিরতরে। বন্ধু হয়ে পাশে দাঁড়াও সরিয়েছিলে যেমন করে। যদি ক্ষমা না চাও, তবে কষ্টের পাহাড় দ্বিগুণ হয়ে ভাঙবে এই মন। পাহাড় সমান আত্মঘৃণা বইবে আজীবন। মেহেদী হাসান। পিনপতন নীরবতা বিরাজ করছিল সে কক্ষে। আকস্মিক শোনা গেল, মা। পিছু ঘুরে তাকালো প্রতিটি মানুষ। মুইজ দাঁড়িয়ে দরজায়। মুইজ হতে দৃষ্টি ওর বাম পাশে স্থানান্তরিত হতে বিস্ময়ে বিহ্বল হলো সকলে। কেননা, ময়না, তোর কি হয়েছে মা? অত্যধিক উদ্বেজিত ও দুশ্চিন্তায় কাবু হয়ে মেয়েকে দুহাতে বুকে জড়িয়ে নিলেন মোমেনা বেগম। ওনার চোখে অশ্রুজল, অন্তরে ভীতি। তবে এর বিপরীতে নারী মূর্তির ন্যায় নিশ্চল দাঁড়িয়ে ময়না। ময়নার মেয়ে দুটো কেয়া ও খেয়া ভীত সন্ত্রস্ত হয়ে ছোট মামার কোমর জড়িয়ে দাঁড়িয়ে। এত মানুষের ভিড়ে ভয় হচ্ছে বড়। গতরাতের বিভৎস স্মৃতি যে এখনো তরতাজা, ঘায়েল করে চলেছে অবিরাম। মুই স্নেহের সহিত ওদের দু হাতে আগলে ধরে রয়েছে, নীরবে বুঝিয়ে দিচ্ছে ভয় নেই আর। উক্তি ভেজা চোখে দাঁড়িয়ে সবটা দেখছে, বোঝার চেষ্টা করছে। এতক্ষণে অবশ্য বুঝতে বাকি নেই যে ভাবনাতীত কোনো অঘটন ঘটেছে বটে, কিন্তু কি হয়েছে? ময়না আপাতত কিছুটা শান্ত হয়েছে, বসে রয়েছে দেয়াল ঘেঁষে শ্রেণীকক্ষের এক নীরব স্থানে। আশ্রয় কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক এসেছিলেন কিছুক্ষণ পূর্বে। ওকে এবং মেয়ে দুটোকে ভালোমতো চেক আপ করে গেছেন। এই মানসিক পীড়া হতে বেড়ানোর জন্য সৎ পরামর্শ দিয়ে গেছেন, উপদেশ দিয়েছেন বেশ কিছু। পরিবারের সদস্যরা এতে আশাবাদী যে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে হয়েছেটা কি তা এখনো জানা যায়নি। মানসিকভাবে বিপর্যস্ত ময়না কিংবা তার মেয়েরা বলতে পারেনি তাদের সঙ্গে ঠিক কি হয়েছে, কেন তো ভয়ে অস্থির তারা। অস্থির হবে না, শুধু ওরা এবং এক আল্লাহ জানেন গতরাত তাদের জীবনের কতটা ভয়ানক রাত ছিল। প্রতিটি মুহূর্ত ভয়, অস্থিরতা এবং সবশেষে চিরনীরবতা। ফলস্বরূপ এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি তারা। কেয়া ও খেয়া এই মুহূর্তে চুপটি করে নানির সাথে রয়েছে। নানির কোলে মাথা রেখে শুয়ে ওরা। মোমেনা বেগম আদরে আদরে ভরিয়ে দিচ্ছেন নাতনিদের, কপালে চুলের ভাঁজে ভাঁজে হাত বুলিয়ে দিচ্ছেন। ধীরে ধীরে আদর মাখা স্পর্শে ঘুম নামলো দুজোড়া চোখে। ভয়ের তো নির্ঘুম রাতের শেষে ঘুমিয়ে পড়ল দুই কিশোরী তাদের নানির কোলে। নির্ভয় নিশ্চিন্ত সে ঘুম। ময়না হতে নিরাপদ দূরত্ব বজায় রেখে মেঝেতে বসে রয়েছে পরিবারের সদস্যরা। ময়না এখনো মুখে বসে, কেয়া খেয়া মেঝেতে বিছানো ওড়নায় ঘুমিয়ে। উক্তির পরিবারের সদস্যরা হতাশ চিত্তে বিদায় নিয়েছে। ঘণ্টা দুয়েক হতে চলেছে। উক্তি তাদের অভাবনীয় হতাশায় ডুবিয়ে খালি হাতে ফিরতে বাধ্য করেছে। চোখে জল নিয়ে বিদায় নিয়েছেন কায়সার সাহেব। মেয়েকে আরেকবার ভেবে দেখার অনুরোধ জানাতে ভোলেননি বয়স্ক মানুষটি। এই মুহূর্তে উক্তির শ্বশুরবাড়ির মানুষগুলোর পাশে রয়েছে, তাদের সঙ্গ দিচ্ছে। মারব জিজ্ঞাসু দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে, এবার ক ভাই, কুম্বে পাইলি বড় অপারে? মুইজ দেয়ালে পিঠ ঠেকিয়ে বসা, ডান পা লম্বা করে ছড়িয়ে রাখা, বা হাঁটু ভাঁজ করে দাঁড় করানো। ভারিক্কি স্বরে বলল সে, 2 বাড়ি পরে হ্যার প্রতিবেশীর বাড়িতে পাইছি। ওই দিকের অবস্থা ভালো না,
মেলা বাড়িঘর ভাঙ্গা গুড়া গুড়া। সংবাদটি শুনে আঁতকে উঠলেন মোমেনা বেগম। চোখের সামনে ভেসে উঠল নিজ বাড়ির দুরবস্থা। এখন বড় মেয়েটা, সেও গৃহহারা হলো। আল্লাহ রক্ষা করেছেন। ওরা যদি কোনোভাবে ওই বিধ্বস্ত বাড়ির নিচে চাপা পড়ে যেত, ই আল্লাহ, ওদের ধ্বংসাবশেষ মিলত কিনা সেও তো সন্দেহজনক। ইন্নালিল্লাহ। বড় বড় দম ফেলে নিজেকে শান্ত করতে লাগলেন মোমেনা বেগম। কি সব অনর্থক কুচিন্তা করছেন উনি? সৃষ্টিকর্তা প্রাণে বাঁচিয়েছে যে। জান্নাত কৌতূহলী হয়ে সহসা জিজ্ঞেস করে বসল, ভাইয়া, ওইখানে কামাল ভাই কেমন আছেন? ওনার কোনো খোঁজ খবর? বইয়ের মুখে হঠাৎই ওই দুশ্চরিত্রবান লোকটার নাম শুনে খেপে উঠল মারুফ। ধমকে বলল, তুমি চুপ থাকো। ওই হালারে দিয়ে মুগো কি দরকার? বড় আপা ঠিক আছে, বাগনি দুইটা ঠিক আছে, এই কও আলহামদুলিল্লাহ। ওইটার খবর নেওয়া লাগতো না। সবার মাঝে স্বামীর ধমক খেয়ে মুখখানি শুকিয়ে গেল জান্নাতের। মারুফ এভাবে বলতে পারলো তাকে? একটু কি ভালো আচরণ তার প্রাপ্য নয়? সে কি এতটাই খারাপ, দুর্ব্যবহারের যোগ্য? এদিকে উক্তি স্বামীর পানে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। অব্যক্ত মুখ ভঙ্গি বোঝার প্রয়াস চালাচ্ছে। তবে কতখানি সফলতা মিলবে জানা নেই তার। মুইজিয়া নিশ্চুপ। মোমেনা বেগম পরিস্থিতি শান্ত করতে বড় ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, হয় হইছে, অহন থাম বাপ। এবার শান্ত হইয়া দুই ভাই মিল্লা এই ভাব যে মগো ভবিষ্যৎ কি, এইখানে আর কতদিন বাড়ি ঘর কি এমনি শেষ করবই? মগো মাথা গোজার ঠাই শেষ। কথাটা শেষ করতেই টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওনার নেত্রকোণ হতে। উক্তির ভেতরটাও কেমন শূন্য হয়ে রয়েছে। সেই অপ্রত্যাশিত ভয়ঙ্কর টিন ভাঙ্গনের দৃশ্যটা স্মৃতিপটে যেন আঠা দ্বারা গেঁথে রয়েছে। গা শিউরে ওঠে স্মরণে এলেই। কতটা ভয়াবহতা ছিল সে রাতে। ই আল্লাহ, মুইজ মায়ের মনোবেদনা বুঝতে পারছে। সে যে এই মুহূর্তে অপারগ হয়ে পড়েছে। আল্লাহর নাম নিয়ে কিছুটা সময় দরকার তার। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। মনের কথা মুখে উচ্চারিত হলো মুইজের। আবেগী হয়ে মায়ের স্নেহের লোভে মুইজ সর্বদা এমন তুই সম্বোধন করে থাকে মাকে। এই ডাকটা তার মায়ের বড় প্রিয় যে। সেই পুরনো আদুরে গলায় মোমেনা বেগম আরো আবেগাপ্লুত হয়ে পড়লেন। ওখানে উপস্থিত আরো অনেক মানুষ নীরবে সবটা দেখল। বর্তমান পরিস্থিতি যে তাদের বোধগম্যতার বাহিরে নয়, সবটাই বুঝতে পারছে তারা। ভেতরে দুঃখের স্ফুলিঙ্গ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। গৃহহীন এই মানুষগুলোর শেষ পরিণতি কি? কোথায় মিলবে তাদের ঠাঁই? অন্তরিক্ষে ক্ষুদ্রাকৃতির এক চণ্ডের উপস্থিতি। থমথমে মুখে যেন আজ উদয় হয়েছে তার। আশেপাশের মেঘমালা সেই কখন থেকে বিরক্ত করে চলেছে তাকে। বারবার ঢেকে দিতে চাইছে মেঘের অন্তরালে, তবে সে আড়াল হতে নারাজ। জোরপূর্বক জায়গা দখল করে রয়েছে অন্তরিক্ষের বিশালাকার বুকে ছোট্ট এক অংশে। শ্রেণীকক্ষে সে আশ্রিত অংশে ধীর পায়ে হেঁটে চলেছে উক্তি। মায়াবী চোখ দুটো ব্যস্ত কারোর খোঁজে। ঘরে উপস্থিত অতগুলো মানুষের ভিড়ে সে খুঁজে বেড়াচ্ছে তাকে। নারী, পুরুষ, শিশু সবার উপর দৃষ্টি বুলিয়ে গেল উক্তি। পুরোপুরি নিশ্চিত হলো মানুষটি এখানে অনুপস্থিত। তবে আবার না বলে কয়ে কোথায় চলে গেল সে? রাতের খাবার কি খাবে না? ওকেও অনাহারে রাখবে? এভাবে অহেতুক দুশ্চিন্তায় ফেলে কি যে আনন্দ পায় মানুষটি, উক্তির আজও অজানা। উক্তি ছোট্ট শ্বাস ফেলল। মোমেনা বেগম সে মুহূর্তে আবার ডেকে উঠলেন ওকে। দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করলেন মুইজ কোথায়। সে কি এই সামান্য নৈশভোজে অংশ নেবে না? উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় শাশুড়ি মাকে আশ্বস্ত করল। আস্তে ধীরে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল শ্রেণীকক্ষ হতে। মোমেনা বেগম উৎকণ্ঠায় পড়ে যাচ্ছেন আবার। এসব কি আর তার পিছু ছাড়বে না? সিঁড়ি বেয়ে নিচতলায় নেমে এলো উক্তি। পরনে তার হলদে রঙা এক সুতির সালোয়ার কামিজ, ওড়না দিয়ে মস্তক কেশরাশি ঢাকা, যথাসম্ভব ওড়নার আড়ালে আবৃত মুখশ্রী। নিচতলার করিডোরে বিভিন্ন পেশার দরিদ্র মানুষের আনাগোনা। পুরুষদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। অনেকেই অলস সময় কাটাতে কিংবা ভবিষ্যতে সুন্দর স্বপ্ন বুনন করতে সেটাই হাজির হয়েছে। কারো কারো সঙ্গে বাচ্চা নজরে আসছে। উক্তি যথাসম্ভব দ্রুত পা চালিয়ে সেখান থেকে সরে গেল। যাওয়ার আগে নিশ্চিত হলো মুইজ এখানেও নেই। উক্তি দ্রুত পা ফেলে বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে এসে দাঁড়ালো। আশেপাশে উৎকণ্ঠিত চোখ দুটো বুলিয়ে চলেছে। শেষ আশায় রয়েছে যে এই বুঝি দেখা মিলবে স্বামীর। বেশি ধৈর্য ধারণ করতে হলো না মেয়েটির। অল্পক্ষণে প্রসারিত হলো ঠোঁটের কোণ। কয়েক দশকের পুরনো সে বৃহদাকার গাছটি। গাছকে কেন্দ্র করে তৈরি কংক্রিটের শক্তপোক্ত গোলাকার এক বেদি। ধুলোমাখা সে বেদিতে আধার মাঝে বসে রয়েছে এক ব্যক্তি। বিদ্যালয়ের অভ্যন্তরীণ আলো মেখে রয়েছে তার চওড়া পিঠে। একদম চুপটি করে বসে সে। ঝিঝি পোকার মৃদু গুঞ্জন ভেসে আসছে শ্রবণ পথে। খানিক বাদে নিজের ঠিক ডান পাশে কারোর উপস্থিতি টের পেল মানুষটি। আস্তে করে ঘুরে তাকালো ডানে। আলো আধারের খেলায় স্পষ্ট দেখে নিল সহধর্মিনী উক্তির চিন্তা মিশ্রিত মুখখানি। মেয়েটা ওর ঠিক পাশেই বসে। দুটো দেহ প্রায় চুই চুই। কিছুটা সময় ওদের চোখ জোড়া একে অপরের মাঝে হারিয়েছিল। চোখে চোখে মনোভাব আদান প্রদানের চেষ্টা চলছিল। তবে সে চেষ্টা ব্যর্থ করতে দৃষ্টি সরিয়ে নিল মুইজ। উক্তি অস্ফুট স্বরে ডেকে উঠল ওকে। নিজের দিকে মনোযোগ আকর্ষণ করতে ডাকল,
মহিষ নরম চোখে ঘুরে তাকালো। উক্তি দুহাতের ক্রীড়ায় ওকে বলল। পরিবারকে টেনশনে রাখতে খুব ভালোবাসেন তাই না? মহিষ কিছু বলল না। এ মুহূর্তে নীরবতা তাকে বেশ আচ্ছন্ন করে রেখেছে। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আপনি জানেন আমি কখন থেকে আপনাকে খুঁজে চলেছি। মাও খুঁজছিলেন আপনাকে। চলুন খেতে চলুন, মা অপেক্ষা করছে। আপা কেয়া খেয়া খাইছে? এবার মুখ খুলল মহিষ। উক্তি হালকা করে ইতিবাচক মাথা নাড়ল। হ্যাঁ, তারা খেয়েছে। মোমেনা বেগম বলে কয়ে কোন রকম জোরপূর্বক অল্প হলেও খাইয়েছেন। মহিষ চুপচাপ বসে। উক্তিও মুখ। কিছুটা সময় ওভাবে নীরবে পেরিয়ে গেল। কামাল ভাইয়ের কি হয়েছে? কোনো বিপদ হয়েছে কি? স্ত্রীর সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এমন তার প্রশ্ন পেয়ে যার পড়া নাই অবাক হলো মহিষ। সে অবাক তার রেশ দৃশ্যমান চোখে মুখে। কামাল ভাই কেমন মানুষ আমার জানতেও বুঝতে বাকি নেই। অল্প হলেও জেনেছি তার সম্পর্কে। মহিষ চুপচাপ শুনছে বইয়ের কথাগুলো। সে আরো শুনতে চায়। উক্তি ভেজা কণ্ঠে বলে চলেছে। বড় আপাকে আজ দেখেছি। ওনার গলায় স্পষ্ট লাল দাগ। উনি লুকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। তবে ভাগ্যক্রমেই দেখে ফেলেছি আমি। ওনাকে গলা টিপে ধরা হয়েছিল। আপা এখনো ভয়ে আছেন। কেয়া খেয়া দুই মা ভয়ে জর্জরিত। সহসা উক্তি বেশ উদ্বিগ্নতার শিকার হয়ে হাতের ইশারায় বলে উঠল। গত রাতে ঠিক কি হয়েছিল বলুন না। কামাল ভাই কি এর চেয়েও গুরুতর কিছু করেছে? এখন কোথায় আছেন উনি? উনি কি কখনোই ওনার পাপের শাস্তি পাবেন না? পাইব না কে, চিরজনমের লজ্ঞা পাইছি। মহিষের মুখভঙ্গি আকস্মিক এমন ভাবে বদলে গেল যে ভড়কে গেল উক্তি। অতিরিক্ত ক্রোধে শ্যামবর্ণ মুখখানা রক্তলাল রূপ ধারণ করেছে। দু চোখে আগুনের হালকা উক্তি ভীতস্বরে শুধিয়ে উঠল। কি হয়েছে ওনার? আপনি কিছু করেননি তো? মহিষ নির্বাক হয়ে রইল। ঠোঁটে বাঁকা হাসির উপস্থিতি। চোখে মুখে ফুটে উঠেছে এক রহস্যের অগ্নিকুণ্ড। কি হয়েছে কামাল নামক নরপশুটির সঙ্গে? এই মুহূর্তে কোথায় কোন অবস্থানে রয়েছে সে? আর গতরাতে কি বা হয়েছিল? উত্তর যেন চাপা পড়েছে ধরণীর বুকে। আধারিয়া রজনী। খোলা উন্মুক্ত ছাদের এক কিনারে দাঁড়িয়ে মহিষ। চিন্তার ভারী আস্তরণে বুকে হচ্ছে পীড়ন। আজ 2 দিন হলো তারা এখানে, এই বিদ্যালয়ের সাময়িক আশ্রয় কেন্দ্রে। কাল কিংবা পরশু জানা নেই, এখান থেকে যে কোনো মুহূর্তে তাদের চলে যেতে হবে। শুরু হবে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। তবে তারা যাবে কোথায়? স্বাদহীন ওই ভগ্ন বাড়িতে? সে রাতের ঝড়ে তো উড়ে গিয়েছে টিনের চাল। বাড়ির ভেতরেও তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সবটা পূর্বের ন্যায় করতে বেশ অর্থের প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা মিলবে কোথায়? তার তো আগের মতো সেই রমরমা অবস্থা নেই। চাকরিটা চলে গিয়েছে। বর্তমানে তার পরিচয় সে এক দরিদ্র রিক্সা চালক। পেটের দায়ে যে অলিগলি রিক্সা চালিয়ে বেড়ায়। ব্যাংক ব্যালেন্সও অতটা শক্তিশালী নেই। তবে সে একাকী সবটা সামাল দেবে কি করে? চিন্তিত বিধ্বস্ত মহিষ দীর্ঘশ্বাস ফেলল। অন্ধকার ওই আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল। অকস্মাৎ কাঁধে বর্ষার একখানা হাতের স্পর্শ পেয়ে ঘোর ভঙ্গ হলো। কাঁধে হাত রাখা মানবী এসে দাঁড়ালো পাশে। মহিষ নির্বিকার সেই পূর্বের ন্যায় উক্তি ম্লান বদনে দাঁড়িয়ে স্বামীর কাঁধে রাখা হাতটি আলতো করে বুলিয়ে নিম্নে নামতে লাগলো। কাঁধ ছেড়ে জায়গা করে নিল পেশিবহুল বাহুতে ডান হাতটি পেঁচিয়ে অর্ধাঙ্গের কাঁধে মাথা রাখলো উক্তি। শান্তিময় সে পরশে হৃদয় হালকা হলো মহিষের। আবেশে বুঝে এলো চক্ষু। মাথাটা আস্তে করে হেলিয়ে দিল শঙ্কিনীর মাথার সাথে। দুজনের অন্তর তখন সুখকর অনুভূতির প্লাবনে তলিয়ে। অক্ষিপুট বন্ধ তাদের। এই স্বপ্ন মধুর মুহূর্তে নিম্নোক্ত দুটো বিশেষ উক্তি যেন বড় মানানসই লাগছে। Had life not given me reasons to grieve, I would never have known the healing power of a hug. Wrestle a good race. A hug is the bridge between two souls. অনিয়ার ও চাঁদ। মানসিকভাবে চরম অসহায় হয়ে পড়েছে মইস হাসান। এ মুহূর্তে তার কাছের মানুষদের একটুখানি সাহায্য, ভরসা, ভালোবাসাই পারে তার ক্ষতবিক্ষত হৃদয়ের একটু উপশম হতে। উক্তি তার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, যার প্রতিটি স্পর্শে লুকিয়ে পবিত্র অনুভূতি, হৃদয় জোড়ানো সুখ, এক ভিন্নতার অব্যক্ত আবেশ। এতকাল বাদে স্ত্রীর সান্নিধ্য পেয়ে মইজ মহাচ্ছন্ন হয়ে পড়ছে। সে অসুস্থকালীন সময় থেকেই তাদের মধ্যে এক সূক্ষ্ম দূরত্বের সূত্রপাত। মানসিকভাবে তারা সংযুক্ত হয়ে থাকলেও শারীরিকভাবে যোজন বিয়োজন দূরত্ব তৈরি হয়েছিল। অসুস্থতা, অক্ষমতা, মনোপীড়া সব মিলিয়ে স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানো হয় না বহুকাল। আজ যেন মন বাঁধন ছাড়া পাখির ন্যায় উঠতে চাইছে।
চাইছে ক্ষুদ্রতম হলেও কিছু আদর সোহাগ। স্ত্রীর হালাল পরশে মুগ্ধতা। স্বামীর মনোবাসনা বুঝে উঠতে সময় লাগলো না উক্তির। তবে এই সময়, এই পরিস্থিতি, এই স্থান কোনোটাই যে তাদের অনুকূলে নয়। স্বামীর মনের ইচ্ছে এই মুহূর্তে পূরণীয় নয় বলে অন্তঃস্থলে দুঃখিত হলো উক্তি। সেও যে মন প্রাণ হতে চাইছে স্বামী সোহাগের সোহাগিনী হতে। কোনরূপ নিজেকে সংবরণ করে উক্তি স্বামীর কপাল কার্নিশে ঠোঁট ছুঁয়ে দিল। কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী হলো সে স্পর্শ। মাথা হতে ঠোঁট নেমে এলো গালে, আদর মেখে দিল সময় নিয়ে। জল আইনেও পরশ বুলিয়ে দিল ক্ষণিকের জন্য। স্ত্রীর অবিরাম আকাঙ্ক্ষিত নরম ঠোঁটের পরশ পেয়ে চরম আবদ্ধ হয়ে উঠল মুইজ। চকিতে বুকে আগলে নিল সঙ্গিনীকে। উক্তি বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করার পূর্বে চোখের পলকে দুজোড়া ঠোঁট বন্দী হল এক অভিলাষণীয় সম্মোহনে। আধার ঘেরা আকাশ নামক চাদর তলে উন্মুক্ত ভুতুড়ে সে ছাদে একজোড়া মানবী ব্যস্ত মধুসূদা পান করতে, নিজ পিপাসু চিত্ত শান্ত করতে। সে এক মনোরম অপূর্ব সুন্দর মুহূর্ত। আমায় কি কখনো ক্ষমা করা যায় না মা? আমি এতটাই ঘৃণ্য পাপে পাপিষ্ট হয়ে গিয়েছি। আধারাবৃত কক্ষে বিছানায় শুয়ে কায়সার সাহেব। শূন্য চাহনি ওনার স্থির শুভ্র রঙা সিলিংয়ে। চোখের কোণে ভেজা ভাব নিজের ওপর। নিজহীন কর্মের জন্য আজ অনুতপ্ত উনি। অনুতাপের ভারে ষাটোর্ধ্ব মানুষটির বয়স যেন 100-তে গিয়ে ঠেকেছে। কত সুন্দর স্বর্ণালী মুহূর্তে মোড়ানো ছিল ওনার সংসার। উনি এবং ওনার প্রিয়তমা ফাতিমা কত রং বেরঙের স্বপ্ন বুনন করেছিলেন ওনারা একত্রে। আজ সেসব স্বপ্ন ভেঙে গুড়িয়ে গিয়েছে। সবটাই আজ শূন্য। মিথ্যা অহমিকা, ঘৃণা, অনুতাপে ভরা বিশাল শূন্যতার ভারে পদদলিত। ফাতিমা এবং কায়সার হামিদ উক্তির পিতামাতা হন ওনারা। ওনাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। পাত্রী দেখতে গিয়ে একদম প্রথম নজরে মনের কুঠুরিতে অপরূপা ফাতিমাকে চিরবন্দিনী করে ফেলেন কায়সার সাহেব। লাজুক ফাতিমা যেখানে চোখ তুলে আগত মানুষগুলোর দিকে তাকাতেই পারছিলেন না, সেখানে কায়সার সাহেব ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন ওনার সুশ্রী মুখপানে। এ নিয়ে সেথায় উপস্থিত কাজিনবৃন্দ মুখ টিপে হাসতে ভোলেনি, কিন্তু ওনাকে পরবর্তীতে বেশ পচিয়েছে বটে। তাতে কায়সার সাহেবের কি? বেশরমের মতো উনি তো বলে উঠলেন, পরনারীকে দেখছি, নিজের বউকেই তো দেখছি। এত এত হাসির কি আছে পাগলা? বউ কাজিন মহলে চোয়াল ঝুলে পড়ার উপক্রম। পাত্রী দেখতে গিয়ে ভাইজান প্রথম দফাতেই বউ বানিয়ে ফেলল। ওরে মধুর সর্বনাশ। এরপরের সময়টা ছিল স্বপ্নের মতো সুন্দর, রসগোল্লার মতো মিষ্টি। মোবাইল তখন অতটাও অ্যাভেলেবেল ছিল না ঘরে ঘরে। প্রায় 34 বছর পূর্বের কথা কিনা। চিঠির চলন ছিল বেশ। কোনো এক গোধূলি লগ্নে কায়সার সাহেবের মনটা বেশ ফুরফুরে, উড়ু উড়ু করছে শুধু। হবু বউটার সঙ্গে একটুখানি কথা বলার জন্য বড় আনচান করছে মন। কিন্তু তো যে অসম্ভব। যথেষ্ট রক্ষণশীল পরিবারের কনিষ্ঠ কন্যা সন্তান ফাতিমা। বড় বোন ফরিদার বিয়ে হয়েছে এক মধ্যবিত্ত পরিবারে। স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে সে। ফাতিমা সদা প্রেম ভালোবাসা থেকে দূরে। পড়ালেখা করেছে 8ম শ্রেণী পর্যন্ত। যথেষ্ট মেধাবী শিক্ষার্থী হওয়ার দরুন মেয়ে হয়েও এতখানি পড়ার সৌভাগ্য হয়েছিল তার। এজন্য মা বাবাকে সমাজের সঙ্গে লড়তে হয়েছিল বেশ। 9ম শ্রেণীতে আর পড়া হলো না। পড়ালেখা বন্ধ হয়ে গেল। বয়স 17 যখন পার হবে ভাব, সমাজের মানুষদের চুলকানি বেড়ে গেল অনেকটা। মেয়ে এত বুড়ি হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছে না কেন? মেয়ের কি কোনো গোপন খুঁত রয়েছে, নাকি প্রেমের মতো চরম ঘৃণিত কাজে জড়িয়েছে সে? আরো কত কি কটূক্তিমূলক বাক্য। প্রতিনিয়ত বিদ্ধ হচ্ছিল ফাতিমা। ঠিক সে সময় বাবার পরিচিত এক ব্যক্তির সুবাদে কায়সার হামিদের জন্য সম্বন্ধের প্রস্তাব এলো। এজন্য মেঘ না চাইতেই বৃষ্টি। উচ্চ মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান কায়সার সাহেব, উচ্চ শিক্ষিত। বিএ পাশ করে বেসরকারি চাকরি করছে, 1 বছর হতে চলল। বাড়ি থেকে মা বিয়ের জন্য চাপ দিচ্ছেন। আর কতকাল সিঙ্গেল থাকবে পুত্র? এবার তো লাল টুকটুকে একটা পুতুল বউ নিয়ে আসুক। মাতৃ আদেশ শিরোধার্য। মেয়ে খুঁজতে খুঁজতে পরিচিত এক কাকার মাধ্যমে ফাতিমার খোঁজ পেলেন কায়সার সাহেবের পরিবার। আর পাত্রী দেখতে গিয়ে প্রথম দেখাতেই বিমোহিত হলেন পাত্র সাহেব। গোধূলি বেলা, উন্মুক্ত জানালা হতে দেখা মিলছে এক অভূতপূর্ব দৃশ্যের। আকাশের বুকে লাল রাঙা তুলির আঁচড়ে অতুলনীয় রূপের বাহার। সূর্য অস্তাচলে গিয়েছে খানিক পূর্বে। পড়ার টেবিলের ওপর রাখা সফেদ শ্বেত পৃষ্ঠাটি। চেয়ারে বসে কায়সার সাহেব। মুখশ্রীতে এক অন্যরকম চকচকে উজ্জ্বল। হাতে বলপেন। স্বচ্ছ সুন্দর ভঙ্গিতে পৃষ্ঠায় ফুটিয়ে তুলছেন এক একটি মনন শব্দ। বোধ তুমি কবে হবে আমার? তোমারই প্রথম সর্বনাশা দর্শনে হারিয়েছি সুনিদ্রা অলিক সে স্বপনে। গোটা গোটা অক্ষরে ফুটিয়ে তুললেন অন্তরে জ্বলন্ত কথাগুলো। লেখার শেষে লাল রাঙা বলপেনের পরশে ক্ষুদ্র এক হার্ট চিহ্ন এঁকে দিলেন। লাজুক রংটা ধীরে ধীরে পুরো মুখে ছড়িয়ে পড়ল যেন। চোখ দুটো স্থির হয়ে সেই হার্ট চিহ্নের ওপর। প্রথম প্রেমের সে প্রথম পাগলামিতে মেতে উঠলেন কায়সার হামিদ।
এক বুক সাহস সঞ্চয় করে লজ্জাকর মনটাকে কোনো রকম দমিত করে চিঠি পাঠিয়ে দিলেন বধূবাড়ি। হবু বধূ সে চিঠি পেয়েছিল কিনা কিংবা পেয়ে পড়েছিল কিনা জানা হলো না ওনার, কেননা চিঠির কোনো ফিরতি জবাব কিংবা কোনো রকম প্রতিক্রিয়ার দেখা মেলেনি এরপর। তবে ওনার প্রেম প্রেম পাগলামি ঠিক বজায় রইল। খালাতো এক ছোট ভাইকে সঙ্গী বানিয়ে শুরু হলো ওনার ভিন্ন মধুরতম যাত্রা। প্রায় সম্ভব রোজ বিকেলে কাঙ্ক্ষিত রমণীর বাড়ি হতে স্বল্প দূরত্বে এক বিদ্যুৎ খুঁটির পেছনে জায়গা মেলে কায়সার সাহেবের। ভাড়া বাড়ির 3 তলা বাসিন্দা ফাতিমা রোজ বিকেলে বারান্দায় আসেন অল্প সময়ের জন্য। বারান্দায় রয়েছে ওনার শখের নয়নতারা ফুলের টব। ওড়নায় মাথা ও দেহের ঊর্ধ্ব অংশ শালীনতার সহিত আবৃত করে বারান্দায় আসেন ফাতিমা। বড় আলতো করে ছুঁয়ে দেন নয়নতারা, যত্ন করে পানি ছিটিয়ে দেন গাছে। সে সময় ক্ষণে ওনার ঠোঁটে লেপ্টে থাকা মুস্কি হাসি বিদ্যুৎ তরঙ্গ বয়ে দেয় অদূরে বিদ্যুৎ খুঁটির পেছনে লুকায়িত মানুষটির বুকে। হাই, বুকের বাপাশে হাত চেপে কায়সার হামিদ মন্ত্রমুগ্ধের ন্যায় আশ্রে পড়েন ভাইয়ের দেহে। খালাতো ছোট ভাই প্রথমে বিহব্বল হলেও পরবর্তীতে প্রেমিক ভাইয়ের কাণ্ড দেখে শব্দহীন হেসে ওঠে। রক্ষণশীল পরিবারের সন্তান হবার দরুন ফাতিমা বাড়ি থেকে তেমন বের হতেন না, তাই ওনাকে একটুখানি দেখার জন্য রোজ বিকেলের ওই স্বল্প সময়টুকু ছিল জাদুকরি কেরামতির মতো। তবে চাকুরিজীবী কায়সার সাহেবের পক্ষে রোজ আসা সম্ভব হয়ে উঠত না। তবে যেদিন সুযোগ পেতেন সে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতেন। মোহিত নজরে তাকিয়ে থাকতেন ফাতিমা পানে। ফাতিমা হয়তো জানতেও পারেননি বিয়ের আগে ওনার হবুবার ঠিক কতটা দেওয়ানা হয়ে গিয়েছে। এভাবেই প্রেম প্রেম খেলায় সময় গড়ালো। এসে গেল সেই আকাঙ্ক্ষিত মুহূর্ত। দুই পরিবারের সদস্য এবং নিকটস্থ আত্মীয়দের উপস্থিতিতে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কায়সার সাহেব এবং ওনার ফাতিমা। বিয়ের রাতটা বরাবরই অন্যরকম মিশ্র অনুভূতির সঞ্চার করে থাকে। ভয়, জড়তা, লজ্জা, আবেগ সব মিলিয়ে ফাতিমা নতমস্তকে বসে বাসর ঘরে। রজনীগন্ধা এবং গোলাপের মেলবন্ধনে সৃষ্ট সুবাস তীব্র করা নাড়ছে ঘ্রাণেন্দ্রিয়ে। ঘোমটায় আবৃত মুখখানি। ওদিকে দরজার বাইরে খিমা দিয়ে দাঁড়িয়ে কায়সার সাহেব। অকল্পনীয় আবেগ আকাঙ্ক্ষী রমণীকে নিজের করে পাওয়ার সুখে কাতরণী। ভেতরে যাওয়ার মতো সাহস করে উঠতে পারছেন না যেন। বুক কাঁপছে, ধরফর ধরফর করছে। এত সুখে মরে যেতে ইচ্ছে হচ্ছে যে। ভাই বোনেরা ওনাকে ঠেলে ঠুলে কোনো মতে ভেতরে প্রেরণ করলো। আপন ছোট বোন কোহিনূর খানম এত ঢং দেখে বিরক্ত। বেশিক্ষণ রইল না সে, চলে গেল সেথা হতে। প্রথম রাতে নিজের প্রিয় মানুষটিকে প্রথম আলিঙ্গনে আবদ্ধ করে অশ্রু বিসর্জন দিয়ে ফেললেন কায়সার সাহেব। ফাতিমা হতবিহব্বল হয়ে শুধু দেখে গেল, অনুভব করে গেল মানুষটিকে। সে রাতে হয়তো ফাতিমা উপলব্ধি করতে পারেননি কায়সার সাহেবের হৃদয় ঠিক কতখানি জোরে উনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক বুঝতে পারলেন লোকটা তাকে উম্মাদের মতো ভালোবাসে। একটু সময়ের জন্য চোখের আড়াল হলেই চেঁচামেচি করে ডাক শুরু হয়ে যায়। বিয়ের পর ফাতিমা বোধহয় দুদিন একটু শান্তিতে গিয়ে বাপের বাড়ি থাকতে পারেননি। বেলা গড়াতে না গড়াতেই ল্যান্ড ফোনে ফোনের ওপর ফোন। কখন ফিরবে সে কি রওনা হয়েছে? এতটা দেরি হচ্ছে কেন? সে কি নাস্তা পানি কিছু খেয়েছে? কোনো অসুবিধা হচ্ছে কিনা? স্বামীর অভাবনীয় ভালোবাসায় বাবা মায়ের সামনে প্রতিবার লাজে মরতেন ফাতিমা। তবু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেন এ মানুষটির স্ত্রী হতে পেরে। এভাবে এই ভালোবাসার রঙে মাখামাখি হয়ে বছর গড়ালো কয়েক। বিয়ের প্রায় 5 বছর হয়ে গিয়েছে। মা হবার সুখানুভূতি তখনও দেয়নি ধরা। আশেপাশে আত্মীয় মহলে যত্রতত্র ফাতিমা কেমন চোখের বিষ হয়ে উঠলেন। কথায় কথায় খোঁটা শুনতে হতো, বাজা, বন্ধা ইত্যাদি প্রায়শই শুনতে হতো। নীরবে চোখের পানি ফেলতেন ফাতিমা। স্বামীকে কখনো কিচ্ছু বলেননি এ বিষয়ে। তবে বিচক্ষণ কায়সার সাহেব ঠিক টের পেয়ে গিয়েছিলেন। কড়া কণ্ঠে আত্মীয়দের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন, ফাতিমা বউ হয় আমার, তোমাদের মজার খোরাক নয়। ওর সঙ্গে বুঝে শুনে কথা বলবে তোমরা, নইলে ফলাফল ভালো হবে না কিন্তু। দিনরাত রবের তরে প্রার্থনা করতেন ফাতিমা। কাঁদতেন তাহাজ্জুদের নামাজে লুটিয়ে পড়ে। কায়সার সাহেব স্ত্রীর কষ্ট দেখে মুষড়ে পড়তেন। উনি কিংবা ওনার প্রিয়তমা স্ত্রী দুজনেই শারীরিকভাবে সুস্থ। শুধুমাত্র ফাতিমার গর্ভধারণ ক্ষমতা কিছুটা দুর্বল। সামান্য অসুবিধা রয়েছে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ দিলে ওনারও একসময় প্যারেন্টস হবেন। অগাধ বিশ্বাস রয়েছে ওই মহান রবের প্রতি। এভাবে মাস কয়েক অতিবাহিত হলো। এর মধ্যে ননদ কোহিনূর খানমের মৌখিক অত্যাচার বৃদ্ধি পেল অসহনীয় পর্যায়ের। মেয়েটার কথাবার্তা বেশ উগ্র, আচরণে অহং প্রকাশ পায় সর্বদা। ওপরে ওপরে সবার সামনে ভাবি ভাবি জপ করে নেকা কণ্ঠে, কিন্তু মনে বিষ লুকিয়ে। একাকী পেলেই এভাবে সেভাবে ভাবিকে কথা শোনাতে ছাড়ে না। নরম মনের ফাতিমা সবটা সয়ে যান নীরবে। মাঝে মধ্যে মৃদু প্রতিবাদ করার চেষ্টা করেও ব্যর্থ হন। কোহিনূর খানম ধূর্ত শিয়াল রানীজে। এই ধূর্ত শিয়াল যখন পরিবারে নতুন সদস্য আগমনের খবর পেল, প্রচুর পরিমাণে আশ্চর্য হলো। ভাবি মা হতে চলেছে কি করে? এই মহিলা এমনিতেই নরম ধরম স্বভাব দিয়ে সকলের মন জয় করে নেয়। বিয়ের পর থেকে সবার মুখে খালি ফাতিমার সুনাম। সহ্য হতো না ওনার।
মুখ বুজে কোনো রকম গিলে ফেলতেন হিংসা ক্রোধ। অবশ্য বিগত বছর 2 ধরে এ পরিবারে ফাতিমার অবস্থানে কিছুটা ভাটা পড়েছে। মা হতে পারার ব্যর্থতায় সে এখন পরিবারে কিছুটা অপছন্দনীয়। সে সুযোগের সদ্ব্যবহার করতে বলেননি কোহিনূর। জায়গা মতো গিরিঙ্গি প্যাচ ঠিক লাগিয়ে দিতেন। রায়বাঘিনী ননদিনী হবার প্রচেষ্টা তখনও চলমান। প্রথমবারের মতো বাবা হবার সুখানুভূতিতে প্লাবিত হয়ে গিয়েছেন কায়সার সাহেব। স্ত্রীকে দীর্ঘ এক আলিঙ্গন করে নিভৃতে কাঁদলেন। ফাতিমা ও স্বামীর বুকে মাথা ঠেকিয়ে অনেকক্ষণ কাঁদলেন। বিয়ের 5 বছর পর আল্লাহ তাদের ডাকে সাড়া দিলেন। তাদের ঘর আলো করে ছোট্ট এক সোনামণি আসতে চলেছে। রবের শুকরিয়া আদায় করে নফল নামাজ আদায় করলেন দম্পতি। কায়সার সাহেব মসজিদে বড় অঙ্ক দান করলেন। এতিমখানায় একবেলা পেট ভরে খাওয়ালেন। এত খুশি, এত সুখ কোথায় লুকিয়ে রাখবেন উনি? এ সুখে কারোর নজর না লেগে যায়। প্রথমবারের মতো মা হতে চলেছেন ফাতিমা। গর্ভ অবস্থায় কিছুটা জটিলতা রয়েছে। গাইনি চিকিৎসক যথাযথ পরামর্শ দিয়েছেন। সে মতোই স্বামী ও শ্বশুরবাড়ির যত্নে সময় গড়াতে লাগলো। মেয়েদের প্রথম সন্তান নাকি বাবার বাড়ি ভূমিষ্ঠ হয়। তবে বউ পাগলা কায়সার সাহেব তা হতে দিলে তো উল্টো শাশুড়ি মাকে নিজের বাড়ি আনার প্রস্তাব পেশ করলেন। এতে কিছু আত্মীয়র ভ্রু যথেষ্ট কুঁচকে গেল। এত পেয়ার তাদের গায়ে সয় না যে। বউ নিয়ে এত ঢং করার কি আছে বাপু? আর মানুষদের বুঝি বউ বাচ্চা নেই? কায়সার একটু না অনেকটাই অতিরিক্ত করছে। অনেকেই সহমত হলেন এতে। বেশ কিছু জটিলতা নিয়েই ফাতিমার গর্ভ অবস্থার সময় পার হতে লাগলো। বেশ দুর্বল হয়ে পড়ছিলেন উনি। অধিকাংশ সময় অসুস্থ হয়ে শয্যাশয়ী। চিকিৎসকের আনাগোনা বেড়ে গেল বাড়িতে। কায়সার সাহেব এখন পিতা হবার সুখে চেয়ে স্ত্রীর জন্য অধিক চিন্তিত। চিন্তায় চিন্তায় চোখে মুখে তার ছাপ পরিলক্ষিত হয়। অবশেষে সেই ভীতিকর লগ্ন এলো। 8 মাস 15 দিনের দিন প্রসব বেদনা উঠল। গর্ভকালীন দুর্বলতায় ফাতিমার অবস্থা তখন বেশ নাজুক। একদম চোখ মুখ বসে গিয়েছে। গাল যেন ভেতরে ডেবে গেছে। শ্বাসকষ্ট হচ্ছে খুব। মালাকুল মৌত বুঝি এই দেখা দিল। মৃত্যু যন্ত্রণার সঙ্গে হালকা মোলাকাত করে মহান আল্লাহর অশেষ রহমতে পৃথিবীর আলো দেখল ফাতিমা। কায়সার দম্পতির প্রথম সন্তান, পুত্র সন্তান। পরিবারের সদস্যরা পুত্র সন্তান পেয়ে বেজায় খুশি। তবে উৎকণ্ঠিত কায়সার সাহেব দৌড়ে ছুটে গেলেন কেবিনে, স্ত্রীর কাছে। স্ত্রীর অচেতন শুকনো মুখখানি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন উনি। মা হওয়ার যাত্রাটা এত কষ্টকর কেন? আস্তে ধীরে স্বামী ও পরিবারের সদস্যদের সেবা যত্নে সুস্থ হয়ে উঠলেন ফাতিমা। আকিকা করে সন্তানের নাম রাখা হলো জাওয়াত কায়সার। পুত্র সন্তানের সহিত শুরু জীবনের নতুন অধ্যায়। বিবাহিত প্রেমিক প্রেমিকা থেকে বাবা মা হবার যাত্রা। সকলের আদরে ভালোবাসায় বড় হতে লাগলো জাওয়াত। শিশু জাওয়াতের বয়স যখন 4 তখন ইন্তেকাল করলেন ফাতিমা মা। মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে গেল ফাতিমার। সে সময় জাওয়াত তার ফুফি কোহিনূরের সাহচর্য পেয়েছে বেশ। ফুফির সঙ্গে যথেষ্ট খাতির হয় তার। দুজনের মধ্যে বোঝাপড়াটা গাঢ় হতে থাকে। অতঃপর জাওয়াত বড় হতে লাগলো। মা খালা ফুফি সবার আদরের সে তীব্র ভালোবাসায় শিখত। জাওয়াদের বয়স 6 পেরোতে চলেছে। কেউ কেউ দ্বিতীয়বার সন্তান নেওয়ার পরামর্শ দিতে লাগলেন ফাতিমাকে। ফাতিমার মনেও বাসনা হতো, তবে ইচ্ছের ঘোর বিরোধী কায়সার সাহেব। একবার যে যন্ত্রণা সহ্য করে এসেছেন, দ্বিতীয়বারের মতো তা সহ্য করা সম্ভব নয়। এবার উনি মরেই যাবেন। ফাতিমা গাইগুই করতেন, তবে লাভ হয়নি। কায়সার সাহেবের না মানে আসলেই না। জাওয়াদের বয়স 8 বছর হয়েছে কয়েক মাস পূর্বে। আকাঙ্ক্ষিত খুশির খবরে উদ্ভাসিত গোটা পরিবার। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন ফাতিমা। তোফায়েল পত্নী কোহিনূরের সংবাদে খুশি নয়। শিশুপুত্র বিল্লালকে কোলে নিয়ে দাঁড়িয়ে সে। অন্তরে ঈর্ষা। সবার ভালোবাসায় আর কত শিখতে হবে এই ফাতিমা। এ যে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। সকলে যেখানে সুখবরে আনন্দিত, সেখানে ভীত কায়সার সাহেব। প্রথমবারে সেই দুঃস্মৃতি আবার না হানা দেয় জীবনে। আস্তে ধীরে ভয় ভাবটা হ্রাস পেতে লাগলো। স্বাভাবিকভাবেই গর্ভকালীন সময় কেটে যাচ্ছে। ফাতিমা তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। ঠিক সে সময় পৃথিবীর মায়া ত্যাগ করলেন শাশুড়ি মা। মাতৃসম শাশুড়ি মাকে হারিয়ে ভেঙে পড়লেন ফাতিমা। শোক সংবাদটি ওনার শরীরেও মনে বিরূপ প্রভাব বিস্তার করতে লাগলো। মাতৃশোকে বিপর্যস্ত কায়সার সাহেব স্ত্রী সন্তানের কল্যাণ বিবেচনায় কোনো মতে বুকে পাথর চেপে শোক সয়ে নিলেন। আগলে রাখলেন স্ত্রী পুত্রকে। অনাগত সন্তান এ পৃথিবীর আলো দেখার পূর্বে আত্মীয় মহলে কারো কারো কাছে অপয়া উপাধি পেয়ে বসলো। জন্মের আগেই কিনা এ বাচ্চা সুস্থ সবল দাদিকে খেয়ে নিল, না জানি ভবিষ্যতে আর কি কেড়ে নেয়। দিন গড়াচ্ছিল। ফাতিমার অবস্থা সেই প্রথমবারের মতো নাজুক রূপ ধারণ করেছে। অজানা ভয়ে গা শিউরে উঠতে লাগলো কায়সার সাহেবের। সকলের অগোচরে রবের তরে কাঁদতেন উনি। স্ত্রী সন্তানের সুস্থতা কামনা করতেন। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতেন এই শেষ। আর সন্তান চাই না ওনার। 2টো বাচ্চা এবং প্রিয়তমা স্ত্রীকে নিয়েই বাঁচতে চান 1000 বছর ধরে। তবে ওপরওয়ালার পরিকল্পনা ছিল ভিন্ন কিছু। প্রসবের নির্দিষ্ট তারিখের বেশ কিছুদিন পূর্বেই আকস্মিক গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ফাতিমা। দ্রুত ওনাকে হাসপাতালে নেওয়া হলো। চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হলো। ব্যথা যন্ত্রণায় পেরিয়ে গেল পুরো একটা দিন, একটা রাত। কায়সার সাহেবের শরীর হিম হয়ে আসছে আশঙ্কায়। এই পুরোটা সময় উনি স্ত্রীর সঙ্গে ছিলেন। কাজ ছাড়া হননি, অবশ্যক কর্ম ব্যতীত।
ফাতিমা বেদনাবিধুর চোখে ওনার মুখপানে তাকাতেন মাঝে মধ্যে, আলতো করে ওই মানুষটাকে ছুঁয়ে দিতে চাইতেন, তবে দুর্বল শরীর তা হতে দিত না। ভালোবাসার দুটো মানুষ কাছাকাছি থেকেও যেন শত মাইল দূরে হারিয়ে যাচ্ছে। কায়সার সাহেব শুধু কাঁদতেন, ফাতিমাকে শক্ত করে বুকে লুকিয়ে রাখতে চাইতেন। এত ভয় হচ্ছে কেন? কেন মনে হচ্ছে এই স্বপ্নময় সংসার জীবনের রীতি ঘটতে চলেছে? কেন? অত্যাধিক বেদনার শিকার ফাতিমা শেষ হয়ে যাচ্ছেন ক্রমশ। সিদ্ধান্ত নেওয়া হলো সিজারিয়ান করানো হবে। ফাতিমা কিছুতেই তাতে রাজি ছিলেন না। রাজি তো ছিলেন না কায়সার সাহেব নিজেও, তবে করার কিছু ছিল না। প্রিয়তমার যন্ত্রণা লাঘবের আশায় সিজারের সিদ্ধান্তে সায় দিলেন উনি। অপারেশন থিয়েটারে যাওয়ার পূর্বে কায়সার সাহেব দীর্ঘ এক চুমু এঁকে দিলেন স্ত্রীর কপালে। আবেগ আপ্লুত ফাতিমা ভেজা চুমু দিলেন স্বামীর ঠোঁটে। ক্রন্দনরত সে যুগল একে অপরকে জড়িয়ে ধরল। ওদের এই আলিঙ্গন ক্রন্দন সেতে উপস্থিত মানুষগুলোর হৃদয়ে দাগ কেটে গেল। বালক জাওয়াত ফুফির পেটে মুখ লুকিয়ে কাঁদছে, ভয়ে কাঁপছে ছেলেটা। দীর্ঘ সময় ধরে সিজারিয়ান চলল। অবশেষে শোনা গেল অতি মৃদু এক শিশু কণ্ঠে কান্নার শব্দ। হাঁপ ছেড়ে বাঁচল পরিবারের সদস্যরা। নতুন অতিথি চলে এসেছে। কায়সার সাহেব উদ্বেগ ভরা বুকে দাঁড়িয়ে। চিকিৎসক বেরিয়ে আসতেই ছুটে গেলেন উনি।